গল্প কাহনের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের গল্প দ্বিতীয় মানব। আজকে থাকছে তৃতীয় পর্ব। কনফিউজড হলেই তাকে তালাবদ্ধ করে রাখতে হবে? তুই একটা কাজ কর, তাকে আমার কাছে পাঠিয়ে দে। অসম্ভব, তাকে আমি হাতছাড়া করব না। জালাল খাঁ হেসে ফেললেন। মাহাতাব বললেন, তুই হাসছিস কেন? তুই অসম্ভব টেন্সড হয়ে আছিস, এই জন্যে হাসছি। আমার ধারণা তোর প্রেশার বেড়েছে, ড্রপ বিট হচ্ছে। তুই একজন ডাক্তার ডেকে আন। জালাল, শোন, আগামী বৃহস্পতিবারে তোর কি অবসর আছে? আমার সব দিনই অবসর, আবার সব দিনই ব্যস্ততা। বৃহস্পতিবারটা তুই অবশ্যই অবসর রাখবি। আমার বাগান বাড়িতে যাবি, সেখানে খলিলুল্লাহকে নিয়ে জটিল একটা এক্সপেরিমেন্ট করব। তুই বারবার তাকে খলিলুল্লাহ বলছিস কেন? টুনটুনি তার নাম দিয়েছে অরণ্য, তাকে অরণ্য ডাকবি। মাহাতাব, শোন, আমি তোর এই অদ্ভুত মানুষ নিয়ে ভাবছি, কিছু পড়াশোনা করছি। আমার ধারণা সে হোমে সুপেরিয়র। হোমে সুপেরিয়রটা কি? ডারউইনের এভলিউশনের ধারায় মানুষের পরের বিবর্তন হলো হোমে সুপেরিয়র। ভালো করে বুঝিয়ে বল। বুঝিয়ে বলার সময় এখনও আসেনি, যখন সময় আসবে তখন বুঝিয়ে বলবো। মাহাতাব, আমি টেলিফোন রাখলাম। পড়ার মাঝখানে কেউ টেলিফোন করলে আমার খুবই বিরক্তি লাগে। মাহাতাব সে খানিকটা বিব্রত গলায় বললেন, তোকে একটা হাস্যকর প্রশ্ন করছি, তুই কিন্তু হাসবি না। জালাল খাঁ বললেন, তুই কন্ট্রাডিক্টরি কথা বলছিস। হাস্যকর কথা বলবি অথচ আমি হাসতে পারবো না? আচ্ছা, চেষ্টা করবো না হাসতে। বল, কি কথা? এমন কি হতে পারে যে খলিলুল্লাহ আসলে মানুষ না, জিন? জিন? হ্যাঁ, জিন। মাটির কলসিতে যারা বন্দি থাকে তারপর ধোয়া হয়ে বের হয়ে যায়, সেরকম কিছু? মাহাতাব বিরক্ত গলায় বললেন, তুই আমার কথাগুলি ফানের দিকে নিয়ে যাচ্ছিস। আমি ফান করছি না। জালাল খাঁ বললেন, তোর ঘরে কি ঘুমের ওষুধ আছে? আছে। কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে তুই ঘুমিয়ে পড়। আমি ভোরবেলা তোর সঙ্গে কথা বলবো। সকালে তুই আরেকটা কাজ করবি, অরণ্যকে কোনো এক ডাক্তারের কাছে নিয়ে যাবি। ডাক্তার তার ব্লাড গ্রুপ পরীক্ষা করবে, ইসিজি নেবে। ডাক্তার যখন বলবে অরণ্যের ব্লাড গ্রুপ ও পজিটিভ, তখন নিশ্চয়ই ভাববি না যে অরণ্য মানুষ না, জিন। জিনদের ও পজিটিভ ব্লাড গ্রুপ থাকার কথা না। খলিলুল্লাহর ব্লাড গ্রুপ ও পজিটিভ তোকে কে বলল? কেউ বলেনি, কথার কথা বলছি। তুই কি আর কিছু বলবি? না। আমি কি টেলিফোন নামিয়ে রাখতে পারি? মাহতাব সাহেব কিছু বললেন না। জালাল খাঁ টেলিফোন নামিয়ে রাখার পরেও তিনি বেশ কিছু সময় রিসিভার কানে নিয়ে বসে রইলেন। ঘড়িতে এখন 11টা বাজে। টুনটুনির জন্য অপেক্ষা করতে হবে। বাতি নিভিয়ে বিছানায় যাওয়া যাবে না। মাহতাব সাহেব দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে রইলেন। সেকেন্ডে কাটা নড়ার কটকট শব্দ শোনা যাচ্ছে। তিনি যে উত্তেজিত, এই কটকট শব্দ তার প্রমাণ। উত্তেজিত হলেই সেকেন্ডের কাটা নড়ার কটকট শব্দ তিনি শুনতে পান। ঘড়িটি কি দেয়াল থেকে নামিয়ে ফেলবেন? এখন বাজছে 11টা 1। আশ্চর্য, মাত্র 1 মিনিট পার হয়েছে। সময় কি থমকে গিয়েছে? মাহতাব সাহেবের মনে হচ্ছে তিনি অনন্তকাল ধরে বসে আছেন, দেয়াল ঘড়ির সেকেন্ডে কাটার কটকট শব্দ শুনছেন। টুনটুনি খলিলুল্লাহর ঘরে বসে আছে। সে বসেছে চেয়ারে। খলিলুল্লাহ দেয়ালে হেলান দিয়ে বিছানায় বসে আছে। টুনটুনি বলল, আপনাকে যে তালাবদ্ধ করে রাখা হয়েছে, এতে কি আপনার খারাপ লাগছে? না। খারাপ লাগছে না কেন? আম্মাজি, আমার কোনো কিছুতেই খারাপ লাগে না। আমাকে আপনি আম্মাজি ডাকেন কেন? খলিলুল্লাহ জবাব দিল না, হাসল। আপনার মা কি দেখতে আমার মতো ছিলেন? আমার মায়ের কথা আমার মনে নেই। মাকে কখনো দেখেননি? মনে নেই। আপনার বাবাকে আপনি দেখেছেন? মনে নাই। আপনার কিছুই মনে নেই, এটা কেমন কথা? আম্মাজি, আমার একবার খুব কঠিন অসুখ হয়েছিল। অসুখের পর আগের কথা, সব কথা ভুলে গেছি। কি অসুখ হয়েছিল? মাথা যন্ত্রণা হয়েছিল, এমন যন্ত্রণা যার কোনো মা বাপ নেই। তখন চোখের সামনে শুধু কলকবজা দেখতাম। স্বপ্ন দেখতেন? স্বপ্ন দেখতাম না বাস্তবে দেখতাম সেটা খেয়াল নাই, শুধু দেখতাম কলকবজা। বড় কষ্ট করেছি। অসুখ অনেক দিন ছিল। এখন সেই স্বপ্ন দেখেন না? না, এখন অন্য কিছু দেখি। কি দেখেন? খলিলুল্লাহ জবাব দিল না, হাসল। টুনটুনি বলল, আজ আমার খুব মন খারাপ। খলিলুল্লাহ বলল, কেন মন খারাপ? আজ আমার মায়ের মৃত্যুদিন। আপনার যেমন আপনার মায়ের কথা কিছু মনে নেই, আমারও আমার মায়ের কথা কিছু মনে নেই। আমার যখন 2 বছর বয়স, তখন আমার মা মারা যান। 2 বছর বয়সের স্মৃতি মানুষের মাথায় থাকে না। তোমার বাবা আর বিয়ে করেননি? বিয়ে করেছিলেন, নতুন মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। চিটাগাং থেকে ঢাকা আসার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার এবং মা দুজনেই মারা যান।
বাবা আহত হয়েছিলেন, অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। টুনটুনি ছোট নিঃশ্বাস ফেলে বলল, আসল মার কথা আমার মনে নেই, কিন্তু নতুন মার কথা মনে আছে। উনি আমাকে খুব আদর করতেন। আমার টুনটুনি নাম উল্টো করে আমাকে ডাকতেন নিটু নটু। আচ্ছা, আপনি ঘুমান, আমি উঠি। আপনার ঘরে আমি তালাবদ্ধ করে রাখবো। আপনি রাগ করবেন না। আমি রাগ করব না। আপনি যদি কখনো মনে হয় আপনি এখানে থাকবেন না, পালিয়ে যাবেন, তাহলে আমাকে বলবেন। আমি গভীর রাতে এসে তালা খুলে দেব। আপনি বাড়ির পেছনে চলে যাবেন, সেখান থেকে দেয়াল টপকে পালিয়ে যাবেন। পারবেন না? হ্যাঁ, পারবো। টুনটুনি খৈরুল্লাহ দরজায় তালা লাগিয়ে দিল। মাহতাবুদ্দিন ঘুমোতে গেলেন রাত 1টায়। ঘুমোতে যাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটা ডরমিকাম খেলেন। 7 মিলিগ্রামের ডরমিকাম নিশ্চিত ঘুমের জন্য যথেষ্ট। ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যাওয়ার নাকি নিয়ম নেই, 5-10 মিনিট পরে যেতে হয়। শরীর রিল্যাক্স করার জন্য সামান্য হাঁটাহাঁটি করতে হয়। বিছানায় যাওয়ার ঠিক আগে 1 কাপ গরম দুধ এবং 1 গ্লাস হিমশীতল পানি খেতে হয়। তিনি সবই করলেন, কিন্তু তার ঘুম এলো না। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রথমে দেয়ালে, তারপর দেয়াল থেকে তার মাথার ভেতর কটকট করতে লাগলো। তিনি বিছানা থেকে উঠে ঘড়ি নামিয়ে তার ব্যাটারি খুলে রাখলেন। তারপরেও সেকেন্ডের কাঁটার কটকটানি বন্ধ হলো না। মাথার ভিতর কটকট করতেই থাকলো। তার ঘুম এলো ফজর নামাজের পর। ঘুমের মধ্যে তিনি ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন, যেন তিনি তার বিছানায় শুয়ে আছেন। ঘুম ভাঙতেই চারদিকে লালাবা আলো দেখতে পেলেন, সেই সঙ্গে শো শো বিজ বিজ শব্দ। ব্যাপারটা কি জানার জন্য চারদিকে তাকাচ্ছেন। হঠাৎ চোখে পড়ল ঘরের মেঝের দিকে। ঘরের মেঝেটা বদলে গেছে। এটা এখন আর মেঝে না, গলিত লাভার মতো হয়ে গিয়েছে। লাভা ফুটছে, বুদবুদ ভাঙছে, সেখান থেকেই বিজ বিজ শব্দ হচ্ছে। ঘটনা কি? তিনি কি কোনো এক অদ্ভুত উপায়ে আগ্নেয়গিরির ভিতরে ঢুকে পড়েছেন? তিনি আতঙ্কে অস্থির হয়ে খাটে উঠে বসলেন এবং লক্ষ্য করলেন তার রড আয়রনের খাটের পায়া জ্বলন্ত আগ্নেয়গিরি লাভাতে গলে গলে যাচ্ছে। তিনি দ্রুত নেমে যাচ্ছেন লাভা সমুদ্রে, যেদিকে চোখ যাচ্ছে গলন্ত লাভা। শোষ শব্দ আসছে। শব্দটা হচ্ছে ঠিক মাঝখানে, কোনো একটা ঘটনা সেখানে ঘটছে, ভয়ঙ্কর কোনো ঘটনা। মাহতাব সাহেব স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছু একটা বের হয়ে আসছে, একটা মানুষের মাথা। মানুষটা কে? খলিলুল্লাহ? হ্যাঁ, খলিলুল্লাহই তো। মাহতাব সাহেব চেঁচিয়ে বললেন, কি চাও তুমি, কি চাও? মানুষের মাথার মুখ হা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি কিছু চাই না। চলে যাও, তুমি চলে যাও। কোথায় চলে যাব? যেখানে এসেছ সেখানে চলে যাও। যাবো কীভাবে? আপনি তো আমাকে তালাবদ্ধ করে রেখেছেন। মাহতাব সাহেব স্বপ্নের ভেতর চেঁচাচ্ছেন, টুনটুনি, চাবি দিয়ে তালা খুলে দে, চলে যাক। এ যেখানে থেকে এসেছে সেখানে চলে যাক। মাহতাবুদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তার সারা শরীর ঘামে ভেজা। টুনটুনি তার ম্যাকিনটশ কম্পিউটারের সামনে বসে আছে। সে খুব অবাক হয়ে কম্পিউটারের পর্দার ভিতরে তাকিয়ে আছে। পর্দায় অরণ্যর ছবি। স্ক্র্যাপ বুক বানানোর জন্য সে ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিগুলি কম্পিউটারে ঢুকিয়েছে। আগে তোলা ছবি এবং পরে তোলা ছবি পাশাপাশি দেখে তার খুবই অবাক লাগছে। প্রথম দিকে তোলা ছবিগুলির সঙ্গে শেষের দিকে তোলা ছবির মধ্যে বড় অমিল আছে। চোখের মনির রঙে অমিল। প্রথম যে ছবিগুলি তোলা হয়েছিল সেখানে চোখের মনির রং কালো, এখনকার ছবিতে হালকা নীল। মানুষের চোখের মনির রং কি পাল্টাতে পারে? অসম্ভব। মানুষ গিরগিটি না যে রং পাল্টাবে। তাহলে কি ডিজিটাল ক্যামেরায় কোনো গণ্ডগোল হয়েছে? সে সম্ভাবনাও ক্ষীণ, কারণ টুনটুনি মনে আছে সে খালি চোখে দেখেছে অরণ্যের চোখের রং হালকা নীল। যদি দেখা যায় যে মানুষটা ইচ্ছে মতো চোখের মনির রং পাল্টাতে পারে, তাহলে মন্দ হয় না। টুনটুনির ইচ্ছে করছে অরণ্যকে জিজ্ঞেস করতে। সেটা সম্ভব না, কারণ টুনটুনির বাবা অরণ্যকে লোক দিয়ে সাভারে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়েছেন বলেননি, জিজ্ঞেস করার পরেও বলেননি। শুধু বাবাকে খুব চিন্তিত মনে হয়েছে। তিনি অরণ্যকে নিয়ে চিন্তিত, এটা বোঝা যাচ্ছে, কারণ তিনি টুনটুনিকে ডেকে বলেছেন, তুমি যখন তখন খলিলুল্লাহর ঘরে যাবে না। টুনটুনি বলেছে, কেন যাব না? আমি নিষেধ করছি, সেই জন্য যাবে না। তুমি নিষেধ করছো কেন? নিষেধ করছি কারণ তুমি একটা অল্প বয়সী মেয়ে, হুটহাট করে একটা যুবক ছেলে ঘরে কেন ঢুকবে? বাবা, অরণ্য কিন্তু আমাকে মা ডাকে। সে তোমাকে মা ডাকুক, খালা ডাকুক, দাদি ডাকুক, কিছু আসে যায় না। আমি তোমাকে যেতে নিষেধ করছি, তুমি যাবে না। রেগে যাচ্ছ কেন বাবা? রেগে যাচ্ছি না, আমি যা বলার আমি সহজভাবেই বলছি। তুমি মোটেই সহজভাবে কিছু বলছো না। তোমার গলার স্বর নিচ্ছু, এটা ঠিক আছে, কিন্তু রাগে তোমার হাত পা কাঁপছে, তোমার চোখ লাল হয়ে আছে। আমার ধারণা তুমি অসুস্থ। তুমি কি দয়া করে একজন ডাক্তার দেখাবে? মাহতাব সাহেব জবাব দেননি। তিনি মেয়ের সামনে থেকে সরে গিয়েছেন। তার কিছুক্ষণ পরেই ডাক্তার আসতে দেখে টুনটুনির বাবা ভাবলো তার নিজের জন্য ডাক্তার এনেছেন। দেখা গেল ঘটনা তা না, ডাক্তার অন্যের জন্য এসেছে।
ব্লাড প্রেশার মাপছে, রক্ত নিচ্ছে, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। টুনটুনি নিশ্চিত তার বাবা অরণ্যকে নিয়ে খুবই চিন্তিত। টুনটুনি চিন্তিত হওয়ার মতো কিছু দেখছে না। মানুষটা রহস্যময় এবং বিস্ময়কর, কিন্তু চিন্তিত হওয়ার মতো কিছু না। মানুষ চিন্তিত হবে হিংস্র জন্তু দেখে, দুষ্ট মানুষ দেখে। অরণ্য হিংস্র জন্তু না, দুষ্ট মানুষও না। টুনটুনি অরণ্যের ছবির প্রিন্ট আউট দিয়েছে। কালার প্রিন্টার থেকে ছবি প্রিন্ট হচ্ছে। কি সুন্দর ছবি! মাহতাবুদ্দিন তার সাভারের বাগান বাড়ির পুকুর পাড়ে বসে আছেন। তার পাশে জালাল খা বসে আছে। পুকুর পাড়ে দ্বিতীয় কোনো প্রাণী নেই। মাহতাবুদ্দিন কঠিন নিষেধ জারি করেছেন, পুকুর পাড়ে যেন কেউ না আসে। পুকুরে খলিলুল্লাহকে নামানো হয়েছে। বেশ কিছুক্ষণ হলো সে ডুব দিয়েছে, এখনও ভাসেনি। মাহতাবুদ্দিন বললেন, জালাল দেখ তো কতক্ষণ পার হয়েছে? জালাল খা বললেন, 17 মিনিট। 17 মিনিট একটা মানুষ ডুব দিয়ে আছে। পানিতে নামানোর সময় একটা হাফ প্যান্ট পরে নেমেছে, এখনও বেশি ওঠেনি। তোর কাছে কি কোনো ব্যাখ্যা আছে? না, কোনো ব্যাখ্যা নেই। কোনো ব্যাখ্যা নেই? না। কোনো মানুষের পক্ষে কি কাজটা করা সম্ভব? জালাল খার গম্ভীর গলায় বললেন, মানুষের ক্ষমতা সীমাহীন, তার পক্ষে অনেক কিছুই সম্ভব, কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব না। মাহতাবুদ্দিন বললেন, লোকটা অক্সিজেন ছাড়া বেঁচে আছে? জালাল খা বললেন, হ্যাঁ। মাছ যেমন পানি থেকে অক্সিজেন নেয়, সে কি এভাবে নিচ্ছে? না। কীভাবে বুঝলি না? অক্সিজেন নিলে তাকে কার্বন ডাই অক্সাইড ছাড়তে হতো। সে তা করছে না। যদি করতো পানিতে বুদবুদ দেখা যেত। পানিতে বুদবুদ দেখছি না। আরেকটা সম্ভাবনা আছে। কী সম্ভাবনা? আমাদের অরণ্য যদি তার শরীরবৃত্তীয় সমস্ত কার্যক্রম বন্ধ রাখে, তাহলে অক্সিজেনের প্রয়োজন পড়বে না। সেটা কি সম্ভব? প্রাচীন মুনি ঋষিরা করতে পারতেন বলে বইপত্রে পড়েছি। যোগী সাধকরাও নাকি পারেন, তবে আমার কাছে বিশ্বাসযোগ্য না। তোমার এই স্পেসিম্যান আর যাই হোক কোনো মুনি ঋষি না, যোগী সাধকও না। মাহতাবুদ্দিন বললেন, সে কে? জালাল খা বললেন, আমি জানি না। আমি একটি হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা করছি। কি হাইপোথিসিস? এখনও তেমন কিছু দাঁড় করাতে পারিনি, ভাবছি। আমাদের এগোতে হবে লজিকের মাধ্যমে, প্রসেস অব এলিমিনেশন পদ্ধতিতে। জালাল খা সিগারেট ধরালেন, ঘড়ি দেখলেন। 25 মিনিট পার হয়েছে। মানুষটা এখনও পানিতে ডুব দিয়ে আছে। মাহতাবুদ্দিন বললেন, প্রসেস অব এলিমিনেশনটা কি? জালাল খা বললেন, প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত আসতে হবে অরণ্য নামে জিনিসটি মানুষ না অন্য কিছু। যদি মানুষ হয় তাহলে এক ধরনের যুক্তি, আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য ধরনের যুক্তি। মাহতাবুদ্দিন বললেন, অন্য কিছুটা কি হতে পারে? রোবট হতে পারে। রোবট? হ্যাঁ, রোবট। দেখতে মানুষের মতো, কথাবার্তা মানুষের মতো। যেহেতু রোবট, তার অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। সে পানির নিচে যতক্ষণ ইচ্ছে থাকতে পারবে। তোর ধারণা সে রোবট? আমার কোনো ধারণা নেই। প্রসেস অব এলিমিনেশনের ভেতর দিয়ে যেতে হলে তাকে প্রথমে রোবট ভাবতে হবে, তারপর যুক্তি দিয়ে দেখাতে হবে সে রোবট না। তখন রোবট ক্যাটাগরি বাদ পড়বে। মাহতাবুদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সে রোবট না। তার ব্লাড টেস্ট হয়েছে, ব্লাডের গ্রুপ ও পজিটিভ। ইউরিন, স্টুল সব এক্সামিন করা হয়েছে। ইসিজি করা হয়েছে, প্রেশার মাপা হয়েছে, এক্স রে নেওয়া হয়েছে। সব কিছুই সাধারণ মানুষের মতো, শুধু হার্ট সামান্য এনলার্জড। জালাল খা বললেন, তাহলে তাকে বরং মানুষ হিসেবে ধরে নিয়ে এগোতে থাকি। ধরা যাক সে মানুষ, তবে অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন মানুষ, হোমি সুপিরিয়র। মাহতাবুদ্দিন বললেন, হোমি সুপিরিয়র ব্যাপারটা কি? তুই আগে একবার বলেছিস। জালাল খা বললেন, জন বেরেসফোর্ড নামের একজন লেখক দি হ্যাম্পডেনশায়ার ওয়ান্ডার নামের একটা বই লিখেছেন। বইটা 1911 সালে প্রকাশিত হয়। এই বইয়ে তিনি হোমো সেপিয়ারের কথা প্রথম বলেছেন। তার ধারণা পৃথিবীর বর্তমান মানব সম্প্রদায়ের পরিবর্তে নতুন মানব সম্প্রদায় চলে আসবে। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের থাকবে অস্বাভাবিক ক্ষমতা। এরাই পৃথিবী শাসন করবে। এরাই গ্রহ নক্ষত্র জয় করে চারদিকে ছড়িয়ে পড়বে। এরা আসবে কোত্থেকে? মিউটেশনের মাধ্যমে মানুষের ডিএনএ পরিবর্তিত হয়, হোমি সুপিরিয়র তৈরি হবে। এরা হলো কার্টুনে দেখা কল্পনার সুপারম্যান। ডারউইনের বিবর্তনবাদ, বিবর্তিত হয় মানুষ হবে এরকম? জালাল খা বললেন, ডারউইনের বিবর্তনবাদের সমস্যা হচ্ছে এই থিওরি অতীতের বিবর্তনের ধারা বলতে পারে, কিন্তু ভবিষ্যতে কী বিবর্তন হতে পারছে তা বলতে পারে না। মানুষের ডিএনএ পরিবর্তনটা কীভাবে হবে, ডারউইনের থিওরি সেটা বলছেন। হঠাৎ করে একজন হোমি সুপিরিয়র তৈরি হবে, নাকি পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের দেখা যাবে, তা কেউ বলতে পারছে না। জালাল, তোর ধারণা খলিলুল্লাহ নামের মাটি কাটা কুলি একজন হোমি সুপিরিয়র? হতে পারে। তার অস্বাভাবিক ক্ষমতা দেখে তো চোখের সামনে দেখছি। যন্ত্রপাতির ওপর তার কী পরিমাণ দখল সেটাও দেখতে পাচ্ছি। আমাদের এখন করণীয় কী? আমাদের করণীয় একটাই, অরণ্যের সঙ্গে কথা বলা, তার সাহায্য নিয়েই বের করা সে কে,
তার ডিএনএ এর সিকোয়েন্সগুলো কী তা জানা। যে পড়াশোনা জানে না তাকে পড়াশোনা শেখানো। সে যদি হোমি সুপিরিয়র হয় তাহলে মানব সম্প্রদায়ের অর্জিত জ্ঞানের সবটুকু সে নিজের ভেতরে অতি দ্রুত নিতে পারবে। মাহতাবউদ্দিন বললেন, কতক্ষণ পার হয়েছে দেখতো? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে কি তাকে ডেকে তুলবো, না সে আরও কিছুক্ষণ পানিতে থাকবে? জালাল খাঁ বললেন, থাকুক পানিতে, আমাকে তুই একটা কাগজ কলম দে, তাকে যেসব প্রশ্ন করবো তা লিখে ফেলি। থাক, কাগজ কলম লাগবে না। জালাল খাঁ পুকুরের দিকে তাকিয়ে আছেন, মাহতাবউদ্দিনও তাকিয়ে আছেন, কেউ কোনো কথা বলছেন না। পুকুরের পানি শান্ত, সেখানে কোনো আলোড়ন নেই। জালাল খাঁ মাহতাবউদ্দিন সাহেবের বাগান বাড়ি বসার ঘরের সোফায় বসে আছেন। তার সামনে বেতের চেয়ারে খলিলুল্লাহ বসে আছে। সব মিলিয়ে পানিতে 2 ঘন্টা 26 মিনিট ছিল। 1 ঘন্টা হলো সে পানি থেকে উঠে এসেছে। সামান্য কিছু খাওয়া দাওয়া করে সে এসেছে বসার ঘরে। জালাল খাঁ তার সঙ্গে কিছু কথা বলতে চান। মাহতাবউদ্দিনেরও এই আসরে থাকার কথা ছিল। তার হঠাৎ প্রবল মাথা যন্ত্রণা শুরু হয়েছে বলে তিনি অন্য একটা ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে আছেন। তার মাইগ্রেনের সমস্যা আছে। হঠাৎ হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠে তার জগৎ সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আজকের মাথা ব্যথার ধরন সেরকম। জালাল খাঁ অরণ্যের দিকে তাকিয়ে বললে, কেমন আছো? অরণ্য বলল, ভালো আছি। পানির নিচে থাকতে কেমন লাগে? ভালো লাগে। শুকনোয় থাকতে ভালো লাগে নাকি পানিতে থাকতে ভালো লাগে? দুটাই ভালো লাগে। তোমাকে আমি কিছু প্রশ্ন করব, জবাব দেবে? জি, দেব। তোমার কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, এটা তুমি জানো? আগে জানতাম না, এখন জানি। তুমি পানিতে ডুবে থাকতে পারো, এটা দেখলাম। এছাড়া আর কি পারো? শূন্য ভেসে থাকতে পারো? পারি। জালাল খাঁ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। নিজেকে সামনে নিয়ে আবারও বললেন, তুমি শূন্য ভেসে থাকতে পারো? পারি। তাহলে ভেসে দেখাও। এখন পারবো না। কখন পারবে? যখন আশেপাশে কেউ থাকে না তখন পারি। কতক্ষণ ভেসে থাকতে পারো? অনেকক্ষণ পারি। তুমি কে এটা বলো। আমি জানি না আমি কে। তোমার কি জানতে ইচ্ছা হয় তুমি কে? না, কিন্তু আমি জানতে চাই তুমি কে। তুমি আমাকে সাহায্য করো। তুমি সাহায্য করলেই আমি তোমার ব্যাপারে জানতে পারবো। তুমি সাহায্য না করলে পারবো না। আচ্ছা শোনো, তুমি কি রোবট? রোবট কি? রোবট হলো যন্ত্র মানব, যাদের ক্ষুধা তৃষ্ণা নেই, আবেগ নেই। তোমার ক্ষুধা তৃষ্ণা আছে? আছে। আবেগ আছে? কষ্ট পেলে কাঁদো? না। কষ্ট পেলে কাঁদো না? কখনো তোমার চোখে পানি আসেনি? একবার এসেছে। সেটা কখন? আম্মাজি তার মার কথা বলছিল। তার মাকে সে কখনো দেখে নাই। মার কথা বলতে গিয়ে সে এত মন খারাপ করলো যে আমার চোখে পানি এসে গেল। এর অর্থ হচ্ছে তোমার আবেগ আছে। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে মনে করতে পারো? তারা কোথায়? জানি না। বাবা মার কথা কিছুই জানো না? আমার কিছু মনে নেই। একবার আমার খুব বড় অসুখ হয়েছিল। অসুখ হবার পর অসুখের আগের সব কিছু ভুলে গেছি। কি অসুখ হয়েছিল? মাথায় যন্ত্রণা। দুঃস্বপ্ন দেখতাম। কি দুঃস্বপ্ন? নানা রকম কলকবজায় ঘুরছে, অদ্ভুত অদ্ভুত যন্ত্র। অসুখের সময় বড় কষ্ট করেছি। জালাল খাঁ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যন্ত্রের কথা মনে পড়লো, তুমি নষ্ট যন্ত্রপাতি ঠিক করতে পারো। এই প্রমাণ আমরা দেখেছি। যে নষ্ট যন্ত্র ঠিক করতে পারে সেই যন্ত্র বানাতেও পারে। তুমি যন্ত্র তৈরি করতে পারবে? কি যন্ত্র? আমাদের জানা নেই এমন। আপনি বলেন, কি যন্ত্র বানাতে চান? জালাল খাঁ আগ্রহ নিয়ে বললেন, একটা টাইম মেশিন কি বানানো যায়? এইচজিওএস-এর টাইম মেশিন। সে মেশিনে কি হয়? সেটা একটা অদ্ভুত মেশিন। এই মেশিনে করে মানুষ অতীত থেকে বর্তমান আসতে পারে, বর্তমান থেকে ভবিষ্যতে যেতে পারে। আপনার কথা বুঝতে পারছি না। জালাল খাঁ উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে এমন ভঙ্গিতে কথা বলা শুরু করলেন যেন টাইম মেশিন বানাতে পারে এমন একজন ইঞ্জিনিয়ার তার সামনে বসে আছে। ব্যাপারটা শুধু বোঝানোর অপেক্ষা। বোঝানো হয়ে গেল টাইম মেশিন তৈরি হয়ে যাবে, তাৎক্ষণিক ডেলিভারি। মেশিনটা হবে এরকম, মনে করো আমি মেশিনটায় বসলাম, সুইচ টিপলাম, অমনি আমি চলে গেলাম অতীতে, যখন আমার বাবার বয়স মাত্র 7 বছর। এই যন্ত্র তৈরি করা যাবে না। কেন তৈরি করা যাবে না? নিয়মের মধ্যে পড়বে না। কিসের নিয়ম? জগতের নিয়ম। এই যন্ত্র তৈরি হলে জগতের নিয়মে গণ্ডগোল হয়ে যাবে। জগতের নিয়মে গণ্ডগোল হয় এমন কিছু জগৎ তৈরি করতে দেয় না। জালাল খাঁ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি ঠিকই বলেছ। টাইম মেশিন ফিজিক্সের সূত্র গ্রহণ করে না। ধরো আমি যদি অতীতে ফিরে গিয়ে আমার 7 বছর বয়সী বাবাকে মেরে ফেলি, তাহলে কি হবে? তাহলে আমি কিভাবে বেঁচে থাকব? আমার বাবাই তো 7 বছর বয়সে মারা গিয়েছেন। তিনি বড় হয়ে বিয়ে করতে পারেননি, কাজে আমার জন্ম হয়নি। তাহলে আমি কোত্থেকে এলাম? অরণ্য এক দৃষ্টিতে জালাল খাঁর দিকে তাকিয়ে আছে। তার চোখে চাপা কৌতূহল, যেন সে কিছু বলতে চায়। জালাল খাঁ বললেন, তুমি কিছু বলবে? আমি আমাদের জন্য একটা যন্ত্র বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কার জন্য যন্ত্র বানাবে? টুনটুনির জন্যে? জি। কি যন্ত্র? আম্মা যে যন্ত্রে তার মায়ের কথা শুনতে পাবে,
অনেক কাল আগে যেসব কথা বলেছিল সেসব কথা। কিভাবে? মানুষের কথা নষ্ট হয় না, মানুষের কথা থেকে যায়। ঘরের দেয়ালে থাকে, বাতাসে থাকে, সেখান থেকে বের করে আনা যাবে। কিভাবে? সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে বোঝাতে পারবো না। যন্ত্রটা তৈরি করতে তোমার কি লাগবে? কলমের মতো একটা যন্ত্র যেটা আপনার কাছে আছে সেটা লাগবে। আরও কিছু জিনিস লাগবে। তোমার যা যা লাগবে সবই আমি জোগাড় করে দেব। তুমি যন্ত্রটা বানাও। আমরা এই যন্ত্রের নাম দিব পাস্ট রেকর্ডার, পিআর। বাংলায় তার নাম হবে অতীত কথন। আচ্ছা, তুমি কি যন্ত্রটা একা একা তৈরি করতে পারবে? তোমাকে সাহায্য করার জন্য লোক লাগবে না? আমাকে সাহায্য করার লোক আছে। কোথায় আছে? অরণ্য জবাব দিল না, চুপ করে বসে থাকলো। সে এখন তাকিয়ে আছে তার পায়ের বুড়ো আঙুলের দিকে। বুড়ো আঙুল ওঠানামা করছে। জালাল খাঁ তার দিকে ঝুঁকে এসে বললেন, তুমি কে? অরণ্য বলল, আমি জানি না আমি কে। বলেই সেও জালাল খাঁর দিকে ঝুঁকে এসে বলল, আপনি কি জানেন আপনি কে? জালাল খাঁ হতাশ গলায় বললেন, আমিও জানি না আমি কে। হাবিবুর রহমান সাহেব চিকিৎসার জন্য ঢাকা চলে এসেছেন। খালি হাতে আসেননি। 3 কেজি মাসকলাইয়ের ডাল, 5 কেজি কালি জিরা পোলাওয়ের চাল, 2টা বিশাল সাইজের মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। তিনি হাত বাড়িয়ে মাহতাব সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করলেন। হ্যান্ডশেকের পর কুলাকুলি করলেন। মাহতাব সাহেবের বাড়িঘর দেখে বেচারে পুরোপুরি হকচকিয়ে মাহতাব সাহেবের বাড়িঘর দেখে বেচারা পুরোপুরি হকচকিয়ে গেছেন। এই জিনিস তার কল্পনাতেও ছিল না। বসার ঘরের মেঝে অর্ধেকটা মার্বেলের, বাকি অর্ধেকটা মনে হচ্ছে কাচের। নিচ থেকে সবুজ আলোর আভা আসছে। হাবিবুর রহমান সাহেব বললেন, ভাই সাহেব ভালো আছেন? মাহতাবউদ্দিন বললেন, ভালো আছি। যাকে পাঠিয়েছিলাম খলিলুল্লাহ, সে কেমন আছে? সেও ভালো আছে। তার মাধ্যমে আপনার সঙ্গে পরিচয়। জগতের কি অদ্ভুত লীলা। অদ্ভুত লীলা তো বটেই। জনাব, আপনি বলেছিলেন আমার চিকিৎসার ব্যবস্থা করবেন। মাহতাবউদ্দিন শুকনো গলায় বললেন, চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করা হবে। আপাতত বিশ্রাম করুন। আপনাকে গেস্ট রুম দেখিয়ে দেবে। শুক্রিয়া। জনাব, খলিলুল্লাহর সঙ্গে একটু কথা বলি। সে আছে কোথায়? সে ভালো মতোই আছে। তার সঙ্গে আপনার কথা বলার প্রয়োজন দেখছি না। না না, কোনো প্রয়োজন নেই। সে থাকবে তার মতো, আমি থাকবো আমার মতো। আমার খুবই ভালো লাগছে যে আপনার আশ্রয়ে এসে দরিদ্র মানুষের একটা গতি হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা, আমরা উপলক্ষ মাত্র। জনাব, কেবলা কোন দিক? 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, মাগরিবের ওয়াক্তও হয়ে গেছে। আপনি আপনার ঘরে যান। কেবলা কোন দিকে তা আপনাকে দেখিয়ে দেবে, জায়নামাজ এনে দেবে। জায়নামাজ আমার সঙ্গেই থাকে জনাব। জায়নামাজ আর কোরআন শরীফ, এই দুটো জিনিস ছাড়া আমি ঘর থেকে বের হই না। ছোটোবেলার অভ্যাস। মাহতাবউদ্দিন বসার ঘর থেকে বের হলেন। এখন সন্ধ্যা হয়। বাসায় যখন থাকেন সন্ধ্যাবেলা ছাদে হাঁটাহাঁটি করেন, সূর্যাস্ত দেখেন। গ্রামে সূর্যাস্ত দেখার এরকম আনন্দ। শহরের দালান কোঠার ঘরে খলিলুল্লাহকে নিয়ে আসা হয়েছে। এই ঘরটিও তালাবদ্ধ। তাতে খলিলুল্লাহর কোনো সমস্যা হচ্ছে না। সে নিজের মনেই আছে। এই ঘরটা বেশ বড়। ঘরের মেঝেতে পাটি বিছানো, পাটি ভর্তি হাজারে খুঁটিনাটি যন্ত্রপাতি, 2টা কম্পিউটারের মাদারবোর্ড, একটা মনিটর, ইলেকট্রিকের তার, সোল্ডারিং গান। সে যা যা চেয়েছে সবই তাকে দেওয়া হয়েছে। প্রায় 5 কেজি ওজনের একটা মোমের টুকরার উপর জিনিসগুলো বসেছে। মোমের টুকরাটি মনে হয় মূল বেস। প্রতিদিন তাকে প্রচুর বরফ দিতে হচ্ছে। বরফ কী জন্য লাগছে কে জানে। বরফের আপাতত কোনো ব্যবহার দেখা যাচ্ছে না। মাহতাবউদ্দিন খলিলুল্লাহর ঘরে জানালার কাছে এসে দাঁড়ালেন। জানালায় টোকা দিয়ে বললেন, কেমন আছো খলিলুল্লাহ? খলিলুল্লাহ মুখ তুলল না। কাজ করতে করতে বলল, ভালো আছি। যন্ত্র তৈরি হচ্ছে? জি। এই যন্ত্রে অতীতের কথা শোনা যাবে? জি। শুধু কথা শোনা যাবে না, ছবিও দেখা যাবে। বলো কি, ছবিও দেখা যাবে? জি। যন্ত্রটা এই ঘরে ফিট করা হয়েছে, কাজেই এই ঘরে 15, 20, 20 বছর আগে কী হয়েছিল সেটা দেখা যাবে। এমন যন্ত্র সত্যি তৈরি হবে? জি হবে। হবে না, হয়েছে, আমি পরীক্ষাও করেছি। মাহতাবউদ্দিন আগ্রহের সঙ্গে বললেন, পরীক্ষায় কি দেখলে? দেখলাম এই ঘরে একজন মহিলাকে তালাবদ্ধ করে রাখা হতো। মহিলার চোখ নীল। তাই দেখলে? জি। খুব ভালো যন্ত্র, পুরোপুরি তৈরি হোক, তারপর আমাকে খবর দিও, আমি এসে দেখে যাব। জি আচ্ছা। অন্ধকারে কাজ করছে কিভাবে? আমার অসুবিধা হয় না। অসুবিধা না হলে তো ভালোই। মাহতাবউদ্দিন আবার হাঁটতে শুরু করলেন। পুরোপুরি অন্ধকার না হওয়া পর্যন্ত তিনি ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটলেন। এশার নামাজের আজানের পর তিনি নিচে নামলেন। আজ সারাদিন টুনটুনির সঙ্গে দেখা হয়নি। মেয়েটার সঙ্গে দেখা হওয়া দরকার। বারেক খবর দিয়েছে টুনটুনির জ্বর, চারদিকে ভাইরাস ফিভার হচ্ছে। টুনটুনিকেও কোনো একটা ভাইরাসে ধরেছে কিনা কে জানে। টুনটুনির ঘর অন্ধকার করে শুয়েছিল। মাহতাবউদ্দিন ঘরে ঢুকে বাতি জ্বালালেন। টুনটুনি চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে। তার চোখ লাল।
মাহতাবউদ্দিন বললেন, জ্বর কি খুব বেশি রে মা? টুনটুনি যাওয়ার প্রশ্ন জবাব না দিয়ে বললেন, বাবা তুমি আমাকে অরণ্যের সঙ্গে দেখা করতে দিচ্ছ না কেন? তাকে নিয়ে ছাদের চিলেকোঠায় আটকে রেখেছ, আমাকে কেউ ছাদে যেতে দিচ্ছে না। মাহতাব সাহেব বললেন, খলিলুল্লাহ তোর জন্য কি একটা যন্ত্র বানাচ্ছে, যন্ত্রটা পেয়ে তুই খুব সারপ্রাইজড হবি। সেই সারপ্রাইজটা যেন নষ্ট না হয় সেই জন্যই তোকে যেতে দিচ্ছি না। যন্ত্রটা দিয়ে কী হয়? কি হয় আগে বললে তো সারপ্রাইজ থাকে। টুনটুনি বিছানায় উঠে বসতে বসতে বলল, বাবা মানুষকে তালাবদ্ধ করে রাখতে তুমি খুব মজা পাও তাই না? তার মানে চিলিকঠার ওই ঘরে তো তুমি আমার মাকেও তালাবদ্ধ করে রাখতে। মাহতাব সাহেব শান্ত গলায় বললেন, টুনটুনি তোমাকে আমি বলেছি তোমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে তালাবদ্ধ করে রাখা ছাড়া আমার দ্বিতীয় পথ ছিল না। টুনটুনি তাকিয়ে আছে, তার চোখ রক্তাভ। মাহতাব সাহেব বললেন, এভাবে তাকিয়ে আছো কেন, আর কিছু বলতে চাও? টুনটুনি বলল, না। রাত 1টা। মাহতাবউদ্দিন তার ঘরে বসে আছেন, তার সামনে মাথা নিচু করে বারেক দাঁড়িয়ে আছে। মাহতাব সাহেব বললেন, হাবিবুর রহমান সাহেবকে কাল ভালো করে ডাক্তার দেখাবার ব্যবস্থা করবে। বারেক বলল, জি করব। মাহতাবউদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে শান্ত গলায় বললেন, খলিলুল্লাহর একটা ব্যবস্থা আজ রাতেই করতে হবে। কি ব্যবস্থা বুঝতে পারছো? পারছি। আর যাই করো তাকে পানিতে ফেলবে না, পানিতে ফেললে কিছু করা যাবে না, এ অন্য জিনিস। বারেক চাপা গলায় বলল, স্যার এই বিষয় নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না, আমাদের ইটের ভাটা আছে। ঠিক আছে, এখন যাও। রাত 2:20 খলিলুল্লাহকে হাত পা বেঁধে ইটের ভাটায় ফেলে দেওয়া হলো। রাত 2:25 টুনটুনি খুব জ্বর বাড়ল, গা দিয়ে রীতিমতো আগুন বের হচ্ছে। মাহতাবউদ্দিন মেয়েকে বাথটাবে শুয়ে দিয়ে নিজেই গাড়ি নিয়ে ডাক্তার আনতে ছুটে গেলেন। জ্বরে করে টুনটুনি পানির নিচে চলে গিয়েছে। তখন খুব অদ্ভুত একটা ব্যাপার হলো, টুনটুনি লক্ষ্য করলো সে পানির নিচে ডুবে থাকতে পারছে, তার কোনো সমস্যা হচ্ছে না। সে একসঙ্গে অসংখ্য নারী পুরুষের গলা শুনছে, সবাই বলছে, টুনটুনি দ্বিতীয় মানব সম্প্রদায়ের জগতে স্বাগতম, তুমি এখন আমাদের একজন। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত গল্প দ্বিতীয় মানব। আজ ছিল শেষ পর্ব। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।